মুভির শুরুতে আমরা ফারিস নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা তার বন্ধু রহমানের সাথে ইউনিভার্সিটির দিকে যাচ্ছিল, কিন্তু একটি পর্যায়ে কোনো একটি কারণে রহমান মাঝপথেই নেমে যায়। অন্যদিকে আমরা জয়া নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিল। তবে একটি পর্যায়ে জয়া ও তার বান্ধবীরা মিলে যখনই রাস্তা পার হতে ধরে, তখন আমরা দেখতে পাই ফারিস তার বাইকটি নিয়ে অনেক দ্রুত তাদের সামন দিয়ে চলে যায়। আর এতে করে তো তারা তিনজন অনেকটাই রেগে যায়। তারপর যখন মাহিরা নামের একটি মেয়ে ফারিসকে দেখে যখনই তার বাইকটি আটকায়, তখন মাহিরা ফারিসকে বলে, তুমি কি আমাকে লিফট দিতে পারবে? ফারিস বলে, আমি আগের দিনের মতো সবসময় ব্যস্ত থাকি, তাই আমি তোমার কাছে অনেক দুঃখিত। এইসব বলে ফারিস সেখান থেকে চলে যায়। আর বলতে গেলে মাহিরা মনে মনে ফারিসকে অনেক ভালোবাসতো, কিন্তু ফারিস এমন একটি ছেলে ছিল, সে কোনোভাবেই কোনো মেয়েকেই পাত্তা দিত না। যাই হোক, এরপর যখন জয়া ক্লাসরুমে বসে ক্লাস করছিল, ঠিক তখনই জয়ার ফোনে একটি টেক্সট মেসেজ আসলে জয়া দেখতে পায় তার বাবার পছন্দের সালাউদ্দিন নামের একটি ছেলে তার জন্য একটি কবিতা পাঠিয়েছে। আর এইসব দেখে তো জয়া অনেকটাই আতঙ্কিত হয়ে যায়। এর ফলে জয়া কিছুটা অস্বস্তি বোধ করে এবং তার হাতটি কাঁপতে থাকে, কেননা জয়া তার নিজ চোখে দেখেছিল তার বড় বোন আসমার প্রেমিক তার বড় বোনের সাথে প্রতারণা করেছে, এবং কি জয়ার বড় ভাই খালিদের সাথে যখনই তার প্রেমিকার বিয়ে হতে যাচ্ছিল, ঠিক যখনই একটি মেয়ে এসে খালিদকে একটি চিঠি দিলে খালিদ বুঝতে পারে সেই চিঠিটি তার প্রেমিকাই দিয়েছে। এছাড়াও সেই চিঠিতে লেখা ছিল, খালিদ, আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত নই, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কারণেই জয়া কোনো প্রেম ভালোবাসায় বিশ্বাস করতো না এবং কি কোনো পরপুরুষকেও এতটা পছন্দ করতো না। আর এই জন্যই সালাউদ্দিনের থেকে মেসেজ পেয়ে জয়ার অনেকটাই খারাপ লাগতে থাকে। যাই হোক, এরপর যখন জয়া তার বান্ধবীদের সাথে হোস্টেলের দিকে ফিরছিল, ঠিক তখনই ফারিস নামের সেই ছেলেটি জয়ার এক বান্ধবীর সামনে দিয়ে বাইক নিয়ে চলে যায়। এতে করে তো জয়ার বান্ধবী ফাতেমা সেখানে পড়ে যায়। আর এইসব দেখে তো জয়া ও তার বান্ধবী আনিসা মিলে ফাতেমাকে ওঠাতে সাহায্য করে, এবং কি সেই সময় জয়া তার হাতের বোতলটি দিয়ে সজোরে ফারিসের দিকে ফিকে মারে, কিন্তু তারপরও ফারিস সেই বোতলটি মাটি থেকে তুলে নেয়। অন্যদিকে জয়ার কাছে তার মা ফোন দিলে জয়া ফোনটি রিসিভ করলে তার মা বলে, তুমি কি কয়েকদিনের জন্য বাসায় আসতে পারবে? আর এছাড়াও তোমার বাবা অনেক অসুস্থ, তাই তোমার বাবা তোমার সাথে দেখা করতে চায়, তাই সময় নষ্ট না করে খুব শীঘ্রই বাসায় ফিরে এসো, ঠিক আছে? তখন এইসব শুনে জয়া বলে, ঠিক আছে মা। এইসব বলে জয়া তার ফোনটি রেখে দিয়ে তার বান্ধবীদেরকে বলে, আমাকে না কয়েকদিনের জন্য গ্রামে যেতে হবে, বুঝেছিস? তার বান্ধবীরা বলে, কেন? আর তারপরেই আমরা তাদের তিনজনকে একটি মসজিদে দেখতে পাই। সেখানে জয়া তার বান্ধবীদেরকে সকল ঘটনা খুলে বলে। তখন তার বান্ধবীরা বলে, আচ্ছা তোমার বাবা কেনই বা তোমার সাথে অসুস্থ হওয়ার ভান করেন? জয়া বলে, কেননা বাবার পছন্দের সালাউদ্দিন নামের একটি ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, এর জন্য। এইসব শুনে ফাতেমা বলে, এটা তো বেশি একটা কঠিন কাজ নয়, তাই তুমি তোমার বাবা ও মায়ের ইচ্ছাকে মেনে চলো, ঠিক আছে? জয়া ইশারার মাধ্যমে বলে, ঠিক আছে। আর ঠিক তখনই তাদের কানে আজানের প্রতিধ্বনি পৌঁছালে ফাতেমা বলে ওঠে, এত সুন্দর আজান কে দিচ্ছে? এইসব বলে যখনই তারা তিনজন সেই ব্যক্তিকে দেখতে চলে আসে, তখন তারা তিনজন সেই ছেলেটির মুখ না দেখতে পেলে তারা সেই ছেলেটিকে আর চিনতে পারে না। কিন্তু একটি পর্যায়ে আমরা দেখতে পারি সেই ছেলেটি আসলে ফারিস ছিল। আসলে ফারিসের অনেক ইগো থাকলেও সে ইসলাম মাইন্ডেরই একটি ছেলে ছিল। এরপর আমরা দেখতে পাই জয়া একটি ট্রেনে করে তার বাসার দিকে ফিরতে থাকে। তারপর যখন জয়া তার এলাকায় চলে আসে, তখন তার বড় বোন আসমা জয়াকে দেখে তো একদম খুশি হয়ে যায়। এরপর আসমা তার বোনকে নিয়ে বাসার দিকে যেতে থাকে। বাসায় এসে জয়া দেখতে পায় তার বাবা আসলে অসুস্থ হওয়ার ভান করছে। আর তারপরে আমরা দেখতে পাই সালাউদ্দিন নামের সেই ছেলেটি তার পরিবার নিয়ে জয়াকে দেখতে এসেছে। সেই সময় সালাউদ্দিন জয়াকে দেখে খুশি হলেও জয়ার কোনোভাবেই এইসব ভালো লাগছিল না, বরঞ্চ সেই সময় জয়া অনেকটাই অস্বস্তি বোধ করতে শুরু করে। আর এরই মাঝে সালাউদ্দিন যখনই জয়ার কাছে এসে জয়াকে কেন্দ্র করে একটি কবিতা বলতে থাকে, তখন এইসব শুনে তো জয়ার অনেকটাই ভয় লাগছিল, এবং কি সেই সময় জয়ার ভয়ের কারণে তার বমি হতে শুরু করে। এতে করে জয়া সেখান থেকে চলে যায়। তখন সালাউদ্দিন এইসব দেখলে তো সে অনেকটাই ঘাবড়িয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই জয়ার বাবা এসে জয়াকে বলে, তোমার এই অবস্থার জন্য কে দেয়, তুমি কি আমাকে বলতে পারো? আর তুমি কিভাবেই বা এটা করতে পারলে বলো তো? এইসব শুনে জয়া বলে, বাবা তুমি এইসব চিন্তা কিভাবেই বা করতে পারলে? আর তুমি যেমনটি ভাবছো তেমনটি নয়। যাই হোক, আর এছাড়াও আমি গর্ভবতী নই। এইসব বলে জয়া তার বাবাকে একটি ইন্ডিকেটর দিলে তার বাবা সেই ইন্ডিকেটরটি দেখতে পেলে সে তার নিজের ভুলটি বুঝতে পারে। এরপর তার বাবা জয়াকে বলে, আচ্ছা তুমি সালাউদ্দিনকে নিয়ে কি ভাবছো বলো তো? এইসব শুনে তার বড় বোন আসমা বলে, বাবা জয়া এখনো ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে, আর সে কিছুদিন পরে ডাক্তার হয়ে ফিরবে, তাই তুমি বরং জয়াকে একটু সময় দাও। এইসব শুনে তারা সবাই আসমার কথা মেনে নেয়। তারপর আমরা দেখতে পাই জয়া যখন তার ইউনিভার্সিটিতে ফিরে আসে, ঠিক তখন তার বান্ধবী জয়াকে বলে, তোমার কথা মতে তো সালাউদ্দিন নামের সেই ছেলেটি সুদর্শন এবং সে কবিতাও বলতে পারে, আর এছাড়াও এমন একটি ছেলে তুমি কোথায় পাবে বলো তো? আর এইসব শুনে আমার নিজের কাছে মনে হচ্ছিল মায়ের চাইতে মাসির দরদ অনেক বেশি। যাই হোক, তবে সেই সময় জয়া বলে,
আমার একটি সমস্যা আছে, সেটি হলো আমি এমন মানুষদেরকে পছন্দ করি না যারা কিনা আমাকে ভালোবাসে অথবা বিয়ে করতে চায়। এইসব শুনে তার বান্ধবী বলে, তুই আসলে কি বোঝাতে চাচ্ছিস বলতো? কিন্তু জয়া তার বান্ধবীর কোনো উত্তরই দিতে পারে না। যাই হোক, এরপর যখন ফারিস জয়ার জন্য একটি মাছ ধরে একটি পলিথিনে ভরিয়ে জয়ার কাছে যাচ্ছিল, ঠিক তখনই ফারিস দূর থেকে জয়া ও তার বান্ধবীদেরকে দেখতে পেলে ফারিসের বন্ধু রহমান বলে ওঠে, বাহ কি সুন্দর তো। তো তোমরা বুঝতে পারছো রহমান একটা শয়তানের হাফেজ আর কি। যাই হোক, এরপর যখন ফারিস জয়ার কাছে চলে আসে, তখন ফারিস জয়াকে সেই ছোট্ট মাছটি দিয়ে বলে, ডাক্তার ইমরান তোমাকে এই ছোট্ট মাছটি আমাকে দিতে বলেছিল। জয়া বলে, ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। আর এরই মধ্যে আনিশা জয়ার ফিকে মারা বোতলটি ফারিসের হাতে দেখতে পেলে আনিশা বলে, তাহলে তুমি সেই বাইক চালক তাই না? আর আমরা তো তোমার হেলমেট থাকার কারণে তোমাকে চিনতেও পারিনি। এইসব শুনে ফারিস জয়াকে কেন্দ্র করে বলে, তোমরা তো চাইলেই রাস্তা দিয়ে দেখে শুনে হাঁটতে পারো, তাহলে কেনই বা আমার বাইকের সামনে হঠাৎ করে চলে আসলে? জয়া বলে, তোমার জন্যই তো আমার বান্ধবী মাটিতে পড়ে গিয়েছিল, আর তুমি উল্টো কি বলছো? আমরা ভালোভাবে রাস্তায় হাঁটতে পারি না তাই না? অথচ তুমি তো বাইক চালানোর কোনো নিয়ম কানুনই জানো না, উল্টো আমাদেরকে দোষ দিতে আসছে। হে, তাই আগে বাইক চালানোর নিয়ম কানুন জানো, তারপর না হয় বাইক চালাতে এসো, ঠিক আছে? তখন এইসব শুনে তো ফারিস কোনো কিছুই বলতে পারছিল না। এতে করে আনিশা ফারিসের থেকে পানির বোতলটি নিয়ে তারা সবাই সেখান থেকে চলে যায়। আর তখনই তার হারামি বন্ধু রহমান ফারিসকে বলে, যদি সেই ঝগড়াটি মেয়েটি তোমার দিকে ঘুরে তাকায় তাহলে বুঝে নেব তার মনে তোমার কিছুটা হলেও জায়গা রয়েছে। আর এইসব বলতে না বলতে জয়া পিছনে ঘুরে তাকালে তার হারামি বন্ধু বলে, দেখেছিস কি সুন্দরভাবে তাকালো, তো আমি আগেই বলছিলাম এই একটা শয়তানের হাফেজ। যাই হোক, এরপর যখন জয়া ও তার বান্ধবীরা মিলে ক্যাম্পাসের একটি জায়গায় বসলে, ঠিক তখনই ফারিস সেই দিক দিয়ে যাওয়ার সময় ফারিস কি যেন মনে করে তাদের সামনে এসে বলে, বলতে গেলে সেই দিন আমারই ভুল ছিল, এর জন্য আমি আসলেই অনেক দুঃখিত। এখানে আমরা বুঝতে পারি ফারিস কোনো মেয়েকে পাত্তা না দিলেও সে জয়ার প্রতি আস্তে আস্তে দুর্বল হতে থাকে, এবং কি সেই সময় আমরা দেখতে পাই ফারিস জয়ার কাছে তার পরিচয়টি দিতে থাকে। এরপর আমরা দেখতে পাই ফারিস আসসালামু আলাইকুম বলে সেখান থেকে চলে যায়। উত্তরে জয়া বলে, ওয়ালাইকুম আসসালাম। কিন্তু এমত অবস্থায় সালাউদ্দিন সেখানে চলে আসলে জয়া আগের মতো আবারও আতঙ্কিত ও ভয় পেয়ে যায়। তবে এইসব দেখার পরেও সালাউদ্দিন সেদিন কবিতাটি সম্পূর্ণভাবে বলতে না পারায় সে আবারও জয়াকে সেই কবিতাটি বলতে শুরু করে। আর এইসব শুনে তো জয়ার আবারও অনেকটাই খারাপ লাগতে থাকে, কিন্তু বেচারা সালাউদ্দিন তারপরও সেই কবিতাটি বলতে থাকে। আর এইসব দেখে তো জয়ার বান্ধবীরা বলে, আরে রাখেন আপনার কবিতা, দেখতে পারছেন না সে অনেকটা অসুস্থ হয়ে যাচ্ছে। আর এইসব বলতে না বলতে জয়ার আবারও বমি হতে শুরু করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই মাহিরা জয়ার বমি হওয়ার ভিডিওটি করে ফেলে। এর পরের দিন যখন ডাক্তার ইমরান ল্যাব ক্লাস নিচ্ছিল, তখন জয়া ডাক্তার ইমরানকে ডাক দিলে ইমরান বলে, হ্যাঁ কি হয়েছে বলো? জয়া বলে, আপনার দেওয়া মাছগুলো রিসার্চ করা আমার শেষ, তাই আপনি বরং এই মাছগুলো রাখতে পারেন। ইমরান বলে, তুমি চাইলে সেটি বাসায় নিয়ে যেতে পারো, তাহলে আমি অনেক খুশি হব। আর মাছগুলোর যত্ন নিও, আর মাছগুলো যেমনটি দেখতে সুন্দর ঠিক তুমি তার চাইতেও আরো অনেক সুন্দর। আর এইসব শুনে তো জয়া আবারও আগের মতো অনেক ভয় পেতে থাকে। আর এছাড়াও আনিশা ডাক্তার ইমরানের মুখে এইসব কথা শুনে বুঝতে পারে জয়ার হয়তো আগের মতো কিছু একটা হবে। এরপর আমরা দেখতে পাই জয়া এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। এরপরের দিন আনিসা ফাতেমাকে সব ঘটনা খুলে বললে এইসব শুনে ফাতেমা বলে, জয়ার এইভাবে ভয় পাওয়ার পিছনে কি হতে পারে বলতো? তখন আনিসা কিছুটা চিন্তা করে বলে, এই লক্ষণগুলো তো ফিলোফোবিয়ার লক্ষণ। এইসব শুনে ফাতেমা জয়াকে বলে, তোমার কি ফিলোফোবিয়া রয়েছে? তখন জয়া একটু দূরে এসে বলে, হ্যাঁ আমার ফিলোফোবিয়া রয়েছে। অন্যদিকে মাহিরা ফারিসের বাইকের চাবি নেওয়ার ভান করে মাহিরা ফারিসকে বলে, আমি কি তোমার সাথে 1 মিনিট কথা বলতে পারি? এরপর তারা দুইজন একটি জায়গায় বসে যখন কথা বলছিল, তখন মাহিরা ফারিসকে বলে, আমি আসলে কিভাবে বলবো আমি তা ঠিক জানি না, কিন্তু আমি তোমার জন্য আসলেই অনেক অপেক্ষা করছি। ফারিস বলে, তুমি আসলে কি বলতে চাইছো বলো তো? মাহিরা বলে, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তুমি কি আমাকে ভালোবাসো? কিন্তু এইসব শুনে ফারিস তার কোনো উত্তরই দেয় না। এদিকে আবার সালাউদ্দিন জয়ার জন্য খাবার নিয়ে আসলে আনিসা সালাউদ্দিনকে বলে, দয়া করে আপনি তার থেকে একটু দূরে থাকুন। সালাউদ্দিন বলে, আপনি আসলে কি বলতে চাইছেন বলুন তো? আনিসা বলে, আমি যদি আপনাকে আঘাত দিয়ে থাকি তাহলে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু যতক্ষণ তুমি জয়ার কাছাকাছি আসার চেষ্টা করবে সেই সময় জয়া ততটাই অসুস্থ হয়ে পড়বে। এইসব শুনে সালাউদ্দিন বলে, জয়া আসলে একটি রহস্যময়ী মেয়ে। আনিসা বলে, পরে আপনি এটি অবশ্যই বুঝতে পারবেন। আর এইসব শুনে তো সালাউদ্দিন অনেকটাই আনকমফোর্টেবল ফিল করতে থাকে, এবং কি সেই সময় সালাউদ্দিন বেঞ্চ থেকে উঠছিল আর বসছিল, বুঝতে পারছো বেচারার অবস্থাটা কিরকম। যাই হোক, এরপর যখন আনিসা জয়ের কাছে চলে আসে তখন জয়া ফেসবুকে তার বমি করার ভিডিওটি দেখতে পায়, যেখানে সালাউদ্দিন তার পাশেই দাঁড়িয়েছিল। আর এছাড়াও তোমরা বুঝতে পারছো এইসব কাজ কি করেছে, একমাত্র মাহিরা ছাড়া নিশ্চয়ই আর কেউ না। যাই হোক, তবে এইসব দেখে তো জয়া একদমই ভেঙে পড়ে। জানোই তো তোমার নামে যদি কোনো ফেক নিউজ করা হয় তাহলে তোমার কেমন লাগবে, তেমনই আর কি। যাই হোক, এরপর আমরা দেখতে পাই জয়ার বাবা জয়াকে ফোন দিয়ে বলে, জয়া তুমি কি তোমার বাবা ও তোমার মাকে নিয়ে গর্বিত? জয়া বলে, হ্যাঁ বাবা, আমি অবশ্যই তোমাদেরকে নিয়ে অনেক গর্বিত। জয়ার বাবা বলে, তাহলে তোমার মনোভাব সেই রকম নয় কেন?
আর তুমি কিভাবেই বা সালাউদ্দিনকে বহিষ্কার করার সাহস পেলে বলো তো? জয়া বলে, বাবা তুমি আমাকে এর জন্য ক্ষমা করে দিও। এইসব শুনে জয়ার বাবা মন খারাপ করে ফোনটি রেখে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ফারিস ও তার বন্ধু মিলে অনেক সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করছে। এরপর যখন জয়া তার বান্ধবীর সাথে কথা বলছিল ঠিক তখনই তার বোন ফোন দিলে জয়া ফোনটি রিসিভ করলে তার বোন আসমা বলে, আসসালামু আলাইকুম। উত্তরে জয়া বলে, ওয়ালাইকুম আসসালাম। আসমা বলে, জয়া বাবা তো আর অপেক্ষা করতে পারছেন না, সে আবারও সালাউদ্দিনের পরিবারকে ডেকেছে তোমার সাথে বিয়ে ঠিক করার জন্য। তাই বাবা তোমাকে গত সপ্তাহের মধ্যেই তোমাকে আসতে বলেছেন। এখন এইসব শুনে তো জয়া কি করবে সে তো কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। আর এছাড়াও তো জয়ার কোনো কিছুই করার থাকে না। তারপর যখন জয়া তার বান্ধবীদেরকে সকল ঘটনা খুলে বলে ঠিক তখনই আনিশার মাথায় একটি শয়তানি বুদ্ধি চলে আসে। তখন সে জয়াকে বলে, তুমি আর ফারিস একে অপরকে অনেক ভালোবাসো, এরকম একটি অভিনয় করো। আর এরপরে আমরা দেখতে পাই ফাতিমা আর আরিসা মিলে ফারিসের বন্ধু রহমানকে সব ঘটনা খুলে বলে এবং তারা রহমানকে আরো বলে, তাই তুমি কি দয়া করে জয়াকে সাহায্য করার জন্য ফারিসকে রাজি করাতে পারবে যেন সে জয়াকে ভালোবাসে সেটির মিথ্যা অভিনয় করতে? তো তোমরা বুঝতে পারছো এখানে হচ্ছে সালাউদ্দিনের সাথে বিয়ে ভাঙার একটাই উপায়, সেটি হচ্ছে জয়ার বাবাকে দেখাতে হবে জয়া আসলে অন্য একটি ছেলেকে ভালোবাসে, আবার সেই ছেলেটিও জয়াকে অনেক ভালোবাসে। তাহলে হয়তো সালাউদ্দিনের সাথে সেই বিয়েটি ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে। যাই হোক, এরপর আমরা দেখতে পাই রহমান ফারিসকে সব ঘটনা খুলে বললে ফারিস তার কোনো কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় এবং কি সে ঘরে এসে একা একা ভাবতে থাকে সে এখন কি করবে, তাকে কি সাহায্য করা উচিত হবে নাকি হবে না। এর পরের দিন আমরা দেখতে পাই ফারিস জয়াকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এতে করে জয়া ও তার বান্ধবীরাও অনেকটাই খুশি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ফারিসের বন্ধু ও জয়ার বান্ধবীরা মিলে তারা সবাই ট্রেনে করে জয়ার বাসায় যাচ্ছে। অন্যদিকে আবার মাহিরা ক্যাম্পাসে ফারিসকে না দেখতে পেয়ে তার মনটা আবারও অনেক খারাপ হয়ে যায়। এরপর রাত হলে আমরা দেখতে পাই তারা সবাই জয়ের বাসায় চলে এসেছে। এতে করে জয়ের মা আনন্দের সাথে তাদেরকে ভিতরে আসতে বলে, কিন্তু তারা ভিতরে আসার আগে সেলফি তুলতে অনেক ব্যস্ত হয়ে যায়। যাই হোক, এরপর যখন তারা সবাই ভিতরে চলে আসে তখন ফারিস জয়ের মাকে সালাম দিয়ে একটি জায়গায় বসে যায় এবং কি সেই সময় জয়া তার মাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে থাকে। কিন্তু একটি পর্যায়ে জয়ের মা ফাতেমাকে বলে, রহমান কি তোমার প্রেমিক হয়? আর এইসব শুনে তো রহমানের হাসি আর কে দেখে। আর এছাড়াও আমি এখানে ভয়েস দিতে গিয়ে বারবার হাসতেছিলাম। যাই হোক, এরপর সর্বশেষ ফারিসের সাথে তার মায়ের পরিচয় করিয়ে দেয়। জয়া আরো বলে, মা ফারিস স্বেচ্ছায় এখানে এসেছে আর সে আমার সাথে শান্তি স্থাপন করার জন্য অনুমতি চাওয়ার জন্য এখানে এসেছে, যেটাকে আমরা বলতে পারি বিয়ের প্রস্তাব আর কি। যাই হোক, এইসব শুনে তার মা বলে, তাহলে সালাউদ্দিনের কি হবে? জয়া বলে, মা দয়া করে তুমি বাবাকে বুঝাও না। আর তখনই তার বাবা এসে জয়াকে বলে, তুমি কি আসলেই তোমার ভালোবাসার ব্যাপারে নিশ্চিত? এবং কি সেই সময় জয়ার বাবাকে দেখে তারা সবাই সালাম দিলে জয়ার বাবা ফারিসকে কেন্দ্র করে বলে, তোমার নাম কি? সে বলে, আমার নাম ফারিস। জয়ার বাবা বলে, ঠিক আছে, তোমার মা বাবা কোথায়? আর এছাড়াও কি তুমি কোরআন তেলাওয়াত করতে পারো? আর এর পাশাপাশি কি তুমি নামাজ পড়ো আর কি জাকাত দাও? এইসব শুনে ফারিস বলে, প্রথমত বলতে গেলে ছোটবেলা থাকতেই আমার মা বাবা মারা গিয়েছেন। আর জয়া আর আমি একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আর সেখান থেকে আমাদের দুইজনের মধ্যে একে অপরের সাথে পরিচয় হয়। আর এছাড়াও আমি ছোটবেলা থেকেই ইসলামিক বোর্ডিং স্কুলে বড় হয়েছি। আর আমি সেই ব্যক্তি হতে চাই যে কিনা জয়াকে সবসময় রক্ষা করবে যতক্ষণ না পর্যন্ত আমি মারা যাই। এইসব শুনে জয়ের বাবা কি বলবে সে তো আর কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। তবে একটি পর্যায়ে জয়ের বাবা ফারিসকে বলে, আজকাল অনেকে আছে যারা কিনা অনেক সুন্দর সুন্দর গল্প বানিয়ে বলতে পারে। এখানে আমরা বুঝতে পারি জয়ের বাবা আসলে একজন চালাক চতুর মানুষ। যাই হোক, তবে এইসব শুনে জয়ের মা বলে, তুমি কি দয়া করে একটু ধৈর্য ধরবে? আর তখনই জয়ের বাবা তার মেয়ের দিকে তাকিয়ে ফারিসকে বলে, ঠিক আছে, কাকতালীয়ভাবে আগামীকাল শুক্রবার, বুঝতে পেরেছো? তাই কালকে জুম্মার নামাজটি তোমাকেই পড়াতে হবে আর এর পাশাপাশি আজানও দিতে হবে। আর এইসব করার মতো কি তোমার সাহস আছে? এইসব শুনে ফারিস একটু মুচকি হেসে বলে, ইনশাআল্লাহ আমি কালকে আপনার কথা মতো সবই করব। আর এইসব শুনে জয়া মনে মনে ভাবছিল এবার মনে হয় ধরা খাই কিনা, কেননা জয়া ও তার বান্ধবীরা তো জানে না যে ফারিস এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত ও আজান দিতে পারে। এরপরের দিন যখন মাহিরা ফেসবুকে ফারিসের সাথে জয়া ও তার বান্ধবীর ছবি দেখতে পায় তখন তো মাহিরা অনেকটাই জেলাস ফিল করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই আসমা জয়াকে বলে, সে কি আদৌ আজান দিতে ও নামাজ পড়াতে পারবে? আর ঠিক তখনই আমরা দেখতে পাই ফারিস তার মধুর সুরে আজান দিতে থাকে। তখন জয়া ও তার বোন ফারিসের দেওয়া সেই আজানটি শুনে তো একদম মুগ্ধ হয়ে যায় এবং কি এর পাশাপাশি জয়ের বাবাও অনেকটা অবাক হয়ে যায়। আর এছাড়াও ফাতেমা আর আনিশাও ফারিসের দেওয়া সেই আজানটি শুনে অনেকটাই মুগ্ধ হয়ে যায়। আর তখনই জয়ার মা এসে তার মেয়েকে বলে, তুমি কি সেই আজানটি শুনেছ? জয়া বলে, হ্যাঁ মা, আজানের সেই কণ্ঠটি ফারিসের। এদিকে আবার মাহিরা যতই সেই ছবিটি দেখছিল ততই মাহিরার কাছে অনেকটাই জেলাস ফিল হচ্ছিল এবং কি মাহিরার অনেকটা খারাপও লাগছিল। এরপর আমরা দেখতে পাই ফারিস খুতবা শেষ করে সেই সবাইকে একসাথে নিয়ে অনেক সুন্দরভাবে নামাজ পড়াচ্ছিল। আর দূর থেকে জয়া নামাজ পড়ানোর তেলাওয়াত শুনে সে তো তার মুখের ভাষাটি হারিয়ে ফেলে এবং কি
একটি পর্যায়ে জয়ার চোখ দিয়ে পানিও চলে আসে। এরপর যখন ফারিজ ও জয়ার বাবা একসাথে খাবার খাচ্ছিল, তখন জয়ার বাবা বলে, আসলে বলতে গেলে আমার পক্ষে এটা করা বেশ কঠিন, আর সেটা হলো আমার মেয়ের সাথে তোমার বিয়ে সম্পর্কে। এইসব শুনে জয়ার মা বলে, এত ঘুরিয়ে পিছিয়ে না বলে যা সত্য তাই বলে দিলেই তো পারো। এতে করে জয়ার বাবা বলে, আমি আসলে অনেক দুঃখিত, তোমার বাবা আসলে পারবে না তোমার সাথে সালাউদ্দিনের বিয়ে দিতে। আর এইসব শুনে তো জয়া অনেকটাই খুশি হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি জয়ের বাবা ফারিজকে মেনে নিয়েছে, এবং কি সেই সময় জয়ের বাবা ফারিজকে বলে, আমরা মা বাবা হিসাবে জয়ের সাথে তোমার বিয়ে দিতে রাজি আছি, তাই তোমরা বরং বেশি একটা সময় নিও না, ঠিক আছে? কেননা অনেক দীর্ঘ সময় নিলে তোমাদের মনে অনেক দ্বিধাগ্রস্ত তৈরি হবে এবং অনেক সন্দেহের মধ্যে আটকা পড়ে যাবে। এর চেয়ে ভালো হয় তাই খুব শীঘ্রই বিয়ে করে ফেলা, ঠিক আছে? এইসব বলে জয়ের বাবা সেখান থেকে যাওয়ার সময় ফারিজকে বলে, আর হ্যাঁ, এখন থেকে তোমাকে আমরা পরিবারের একজনই ভাবি, তাই আশা করি জয়ের মর্যাদা তুমি রক্ষা করবে। এরপর যখন তারা সবাই জয়ের বাসা থেকে ইউনিভার্সিটিতে ফিরছিল, সেই সময় জয়া ও ফারিজ বারবার একে অপরের দিকে তাকাচ্ছিল। এতে করে আমরা বুঝতে পারি তারা হয়তো একে অপরকে অনেকটাই ভালোবেসে ফেলেছে। এরপরের দিন যখন ফারিজ মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিল, তখন মাহিরা ফারিজকে দেখে তার কাছে এসে বলে, ফারিজ, আমি কি তোমার কাছে কোরআন শরীফ শিখতে পারি? ফারিজ বলে, ইসলাম সম্পর্কে আমার জ্ঞান এখনো যথেষ্ট নয়, তাই কি করেই বা আমি তোমাকে কোরআন শরীফ শিখাবো বলো? মাহিরা বলে, তুমি তো জানোই আগে আমি কিরকম ছিলাম, তাই এখন আমি পরিবর্তন হতে চাই, তাই সঠিক পথ দেখানোর জন্য আমার একজনকে প্রয়োজন। এরপর আমরা দেখতে পাই ফারিজ আয়শা নামের একটি মেয়ের কাছে মাহিরাকে নিয়ে এসে বলে, মাহিরা ইসলাম সম্পর্কে জানতে চায় আর পবিত্র কোরআন শরীফও শিখতে চায়, তাই তুমি কি তাকে সাহায্য করতে পারবে? আর তারপরে আমরা দেখতে পাই তারা দুইজন একে অপরের সাথে পরিচিত হয়ে নেয়, এবং কি সেই সময় আয়শা মাহিরাকে একটি সুন্দর হিজাব পরিয়ে দেয়। এরপর আয়শা কোনো কিছু না বুঝে ফারিজকে বলে, তোমার হবু স্ত্রী দেখতে তো খুব সুন্দরী। তারপর আমরা দেখতে পাই আয়শা খুব সুন্দরভাবে মাহিরাকে আল কোরআন শেখাচ্ছে। অন্যদিকে যখন ফারিজ জয়ার বান্ধবীদের সাথে টিফিন খাচ্ছিল, তখন ফারিজ জয়াকে বলে, আমাদের গতকালের নাটকটি কি বাস্তবে পরিণত হতে পারে? আর এইসব শুনে তো ফাতেমা তার খাবারই গিলতে পারছিল না, এবং কি ফাতেমা ফারিজকে বলে, তুমি কি সত্য বলছো? ফারিজ বলে, হ্যাঁ, তবে আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি কিনা এর জন্য আমাকে ইস্তাখারা করতে হবে, আর এছাড়াও স্বপ্নে আমি জয়ের মুখটি বারবার দেখতে পাই। ফাতেমা বলে, খুব ভালো, এগিয়ে যাও, কিন্তু তুমি কি সত্যই জয়াকে তোমার স্ত্রী বানাতে চাও? আর তখনই আনিশা বলে ওঠে, দেখেছো জয়া কিভাবে হাসছে, তার মানে জয়া ফারিজকে বিয়ে করতে রাজি আছে। এইসব শুনে জয়া কিছুটা মুচকি হাসলে ফারিজ বলে, ইনশাআল্লাহ। এইসব শুনে আনিশা বলে, ফারিজ, জয়া কিন্তু আসলে একজন ভালো মেয়ে, তাই তুমি দয়া করে ভালোবাসা নিয়ে কখনো ছেলে খেলা করো না। সে আরো বলে, তোমরা যেহেতু এখনো জানো না তোমরা দুইজন একে অপরকে ভালোবাসো কিনা, তাই এখন থেকে তোমাদের দুইজনকে তারাফ করতে হবে। আর তোমরা চাইলেও হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলতে পারবে না, আর যদি কথা বলতে হয় তাহলে গ্রুপ বানিয়ে আমাদেরকে রেখে কথা বলতে হবে। আর এইসব শুনে জয়া ও ফারিজ তাদের কথায় রাজি হয়ে যায়। এরপরের দিন যখন মসজিদে ফারিজ, মাহিরা ও আয়শা মিলে একটি জায়গায় কথা বলছিল, তখন মাহিরা ফারিজকে বলে, আমি একজন সঙ্গীকে খুঁজে নিতে চাই। ফারিজ বলে, সে কে? মাহিরা বলে, কেন তুমি? ফারিজ বলে, তুমি কি আমাকে সত্যই তোমার জীবনের সঙ্গী বানাতে চাও? আর দূর থেকে জয়া এসব শুনে তো তার মনটা একদমই খারাপ হয়ে যায়। এতে করে জয়া সেখান থেকে চলে যায়। তারপর যখন জয়া ফারিজের সাথে দেখা করে, তখন জয়া ফারিজকে বলে, মাহিরাও তোমাকে তারাফের আমন্ত্রণ জানিয়েছে, তাই না? সে আরো বলে, মাহিরা যেহেতু নিজেকে পরিবর্তন করছে, তাই আমি এমন একটি মানুষের জন্য তোমার থেকে অনেক দূরে চলে যাব, কেননা আমি তার মন কখনোই ভাঙতে চাই না। এখন এইসব শুনে ফারিজ কি করবে সে তো আর কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না, এবং কি সেই সময় জয়া ও ফারিজের উভয়েরই অনেক মন খারাপ হতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই জয়ার সাথে যখনই মাহিরার দেখা হয়ে যায়, তখন মাহিরা জয়াকে দেখে বলে, জয়া, আমার অতীতের কর্মকাণ্ডের জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। এইসব বলে মাহিরা তার বন্ধুত্বের হাতটি বাড়িয়ে দিলে এইসব দেখে আনিশা বলে, ও, এখন তাহলে তুমি অনুতপ্ত হয়েছো, তাই না? এতে করে জয়া আনিশাকে একটু দূরে নিয়ে এসে বলে, তুমি মোটেও এমনটি কখনোই করতে পারো না, কেননা ইসলাম আমাদেরকে শিখিয়েছে একে অপরকে সাহায্য করতে, তাই দয়া করে তার সাথে এমনটি করো না। এরপর যখন মাহিরা কাছে এসে জয়ার কাছে আবারও হাত বাড়িয়ে দেয়, তখন জয়া তার সাথে হাত মিলিয়ে একে অপরকে জড়িয়ে ধরে, এবং কি মাহিরা আনিশার সাথে হাত মিলিয়ে ক্ষমা চায়। যাই হোক, এর পরের দিন আমরা দেখতে পাই মাহিরা একটি লাইব্রেরিতে বসে ফারিজকে কেন্দ্র করে বলে, ফারিজ, আসলে বলতে গেলে আমি শুধুমাত্র তোমার জন্যই ইসলামের দিকে ফিরে এসেছি, আর এছাড়াও জয়াও তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে, কিন্তু দেখো আল্লাহর ইচ্ছায় আমরা দুইজন একসাথেই রয়েছি। তখন এইসব শুনে ফারিজ তার ফোন রেকর্ডিংটি চালু করে ফারিজ মাহিরার কাছে এসে বলে, মাহিরা, আমি আগে থেকেই তোমার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বলতে গেলে আমি আসলে ইতিমধ্যেই জয়ার সাথে আমার তারা প্রক্রিয়াটি চলমান রেখেছি, এবং কি আমি জয়ার মা বাবাকেও প্রতিশ্রুতি দিয়েছি যেন আমি জয়াকে সারা জীবন রক্ষা করতে পারি। আর এছাড়াও তোমার এই পরিবর্তনের জন্য আমি আসলে অনেক গর্বিত, কিন্তু আমি আরো বেশি গর্বিত হব যখন শুধু তুমি মাত্র আল্লাহর জন্য পরিবর্তিত হবে।
আর এইসব শুনে তো মাহিরার মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। কিন্তু তারপরও মাহিরা ফারিজকে বলে, আমি সবসময় তোমাদের জন্য অনেক দয়া করব, যেন তোমরা দুইজন অনেক ভালো থাকো। আর যাই হোক না কেন বিয়ের আমন্ত্রণ করতে যেন ভুলো না, ঠিক আছে? তখন আমরা দেখতে পাই মাহিরা এইসব কথা খুব কষ্ট নিয়েই বলছিল, কিন্তু মাহিরার যে কোনো কিছুই করার থাকে না। তারপর আমরা দেখতে পাই আনিশা জয়ের কাছে এসে বলে, জয়া তুমি কি গ্রুপে ফারিজের অডিও মেসেজটি দেখতে পেয়েছো? এইসব শুনে যখনই জয়া তার হোয়াটসঅ্যাপ গ্রুপটি চেক করে, তখন সে ফারিজের দেওয়া সেই অডিও মেসেজটি শুনতে থাকে। এরপর যখন জয়ার সেই অডিও মেসেজটি শোনা শেষ হয়ে যায়, আর তখনই আনিশা জয়াকে বলে, দেখেছো ফারিজ তোমাকে কতটা ভালোবাসে? আর এইসব শুনে তো জয়া অনেকটাই আবেগ আপ্লিত হয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই নামাজ পড়ার সময় খালিদ যখনই তার বাবাকে সেজদা থেকে উঠতে না দেখতে পেয়ে, তখন সে তার বাবাকে উঠালে দেখতে পায় তার বাবা আর পৃথিবীতে বেঁচে নেই। এরপর যখন জয়াকে তার বাবার মৃত্যুর খবরটি জানানো হয়, তখন এইসব শুনে তো জয়া একদমই স্তব্ধ হয়ে যায়, এবং কি সেই সময় জয়ার তার বাবার সাথে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়তে থাকে। আর এসব ভাবতে ভাবতে জয়া তার বুকে অনেক কষ্ট নিয়ে তার বাসার দিকে ফিরতে থাকে। তারপর যখন জয়া বাসায় ফিরে, তখন জয়া তার মাকে দেখলে জয়া এক মুহূর্ত দেরি না করে তার মাকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে। তো তোমরা বুঝতেই পারছো, কারো যদি বাবা অথবা মা মারা যায় তাহলে একটি সন্তানের কেমনই বা লাগতে পারে। যাই হোক, শত কষ্টের মাঝেও যখন জয়া তার ইউনিভার্সিটিতে চলে আসে, ঠিক তখনই ফারিজ জয়ার কাছে আসলে তখন আনিশা ফারিজকে বলে, দয়া করে এখন থেকে কি তুমি জয়ার থেকে একটু দূরে থাকতে পারবে? আর তুমি তো জয়ার অবস্থাটি জানো, তাই না? আর এছাড়াও জয়া এখনো শখের মধ্যে রয়েছে। ফারিজ বলে, আমি তো শুধুমাত্র তাকে সমবেদনা জানাতে এসেছিলাম। আনিশা বলে, ঠিক আছে, কিন্তু জয়া আমাকে বলেছে সে এখন শুধুমাত্র পড়াশোনার দিকে মনোযোগ দিতে চায়, কেননা সে তার বাবার সকল প্রতিশ্রুতি সম্পূর্ণ করতে চায়। তাই আশা করি তুমি একটি বুঝতে পারবে। এইসব শুনে ফারিজ বলে, হ্যাঁ সবই বুঝতে পারলাম। আর এছাড়াও পড়াশোনার জন্য আমাকে কয়েক বছরের জন্য জাপানে যেতে হচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার আগে আমি জয়াকে বিয়ে করতে চাই। আনিশা বলে, ফারিজ আমি আবারও দুঃখিত, জয়ের স্নাতক শেষ না হওয়া পর্যন্ত জয়া বিয়ে করবে না। আর এইসব শুনে তো ফারিজের কোনো কিছু করারও থাকে না, এবং কি সেই সময় আমরা দেখতে পাই ফারিজ আনিশাকে একটি ছোট মাছ দিয়ে বলে, এটি জয়ার জন্য। এইসব বলে ফারিজ তাদেরকে আসসালামু আলাইকুম বলে সেখান থেকে চলে যায়। উত্তরে আনিশা বলে, ওয়ালাইকুম আসসালাম। তবে ফারিজ সেখান থেকে চলে গেলে সেই সময় জয়া অনেক কাঁদতে থাকে। আর এরপরে আমরা দেখতে পাই ফারিজ জাপানে যাওয়ার সময় তার প্রিয় বন্ধু রহমান ও ফাতেমার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আর এর কয়েক মাস পর আমরা দেখতে পাই সালাউদ্দিন অবশেষে তার প্রিয় মানুষটিকে বিয়ে করছে। আর এইসব দেখে তো আমি ভেবেছিলাম জয়ার সাথে বিয়ে হয়ে যায় কিনা, কিন্তু না, জয়ার সাথে বিয়ে হয় না, বরঞ্চ জয়ার বড় বোন আসমার সাথে সালাউদ্দিনের বিয়ে হয়ে যায়। আর এর কয়েক বছর পর যখন জয়ার স্নাতক করা শেষ হয়ে যায়, তখন আমরা দেখতে পাই জয়া একটি জায়গায় হাঁটার সময় জয়া তার পায়ের কাছে একটি চিঠি দেখতে পায়। তারপর যখন জয়া সেই চিঠিটি পড়ে দেখে, তখন জয়া সেই চিঠিতে দেখতে পায়, আমি জানি ভাগ্য আমার হাতে লেখা নয়, তারপরও আমি সবসময় তোমার অপেক্ষায় থাকবো, কিন্তু আমি তোমার হৃদয় ছেড়ে কখনোই যাব না। আর কোনো একদিন আমি অবশ্যই তোমার কাছে ফিরে আসব, সেটা শুধুমাত্র তোমার প্রতি আমার ভালোবাসার জন্য। এইসব পরে যখনই জয়া পিছনে ঘুরে তাকায়, ঠিক তখনই জয়া ফারিজকে তার সামনে দেখতে পায়। আর এতে করে তো জয়া অনেকটাই খুশি হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর হ্যাঁ, আমি ভিডিও কেন দেরিতে দেই এর কারণগুলো আমি আজকে এই ভিডিওতেই বলবো। প্রথমত, আমি ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, যেটা কিনা একটি মোস্ট অফ দ্য কি বলে হার্ড একটা সাবজেক্ট। সেখানেও আমাকে পড়াশোনার জন্য একটা সময় বের করে নিয়ে আসতে হয়। সেকেন্ডলি, আমি 6 থেকে 7টা টিউশনি করাই থাকি, এর কারণে আমাকে 6 থেকে 7 ঘন্টার মতো সময় দিতে হয়। আর এটা সপ্তাহে 5 দিন, কেননা শুক্র শনি বন্ধই থাকে আর কি। আর তৃতীয়ত, আমি যেখানে একটু স্টে করছি, যেখানে আমি কোনোভাবেই দিনের বেলা ভয়েস দিতে পারি না, এতে করে সব ভয়েস আমাকে রাতেই দিতে হয়। আর যেহেতু আমার কোনো ভাই বোন নেই, তাই ভিডিও এডিটিং থেকে সবকিছু আমাকেই করতে হয়। আর এছাড়াও আমি ভয়েস দেওয়ার জন্য আমি 2টি জায়গায় শিফট করেছিলাম, যেখানে আমি বেশি একটা দিন স্টে করতে পারিনি। কারণটা হলো, প্রথমত আমি যেই জায়গাটি শিফট হয়েছিলাম সেই জায়গায় অনেক কনস্ট্রাকশনের কাজ চলছিল, কিন্তু নেওয়ার সময় আমি এতটা খেয়াল করিনি। এবং কি আমি যে বিল্ডিংয়ে ছিলাম তার পাশেই একটা কারখানা ছিল, সেখানে ঝাড়ু বানানোর কাজ হতো আর কি। আর যখন তারা ঝাড়ু বানাইতো, তখন তারা মাটির মধ্যে সেই ঝাড়ুগুলো অনেক জোরে জোরে মানে আর কি বাড়ি দিচ্ছিল। এতে করে আমি যখন দিনে ভয়েস দিতে যাইতাম, তখন সেই শব্দটা আমার রুমে আসতো আর কি। তখন আমি রিয়েলাইজ করলাম এইভাবে তো আর হয় না, তাই আমাকে অন্য একটি রুমে শিফট করতে হবে। এরপর আমি যখন দ্বিতীয় জায়গায় শিফট হই, তখন সবকিছুই ঠিকঠাক ছিল, দিনে ভয়েসও দিতে পারতাম, কিন্তু সমস্যা একটাই ছিল, টিউশনি। এতে করে আমাকে ওই রাতেই ভয়েস দেওয়া লাগতো আর কি। কিন্তু এরই মাঝে যখন বাংলাদেশের ইতিহাসে বড় একটি ভূমিকম্প দেখা দেয়, তখন আমি কিছুটা ঘাবড়িয়ে যাই, কেননা আমার রুমটা ছিল 7 তলায়। আর এই ভূমিকম্পের ভয়ে আমি সেই রুমটাও ছেড়ে দিই। এখন আমি যেখানে আগে স্টে করতাম, এখন আমি সেখানেই রয়েছে। এখন তুমি চাইলে বলতেই পারো যে ভাইয়া তুমি কি তোমার মা বাবার সাথে থাকো না? আমি বলবো হ্যাঁ, মা বাবার সাথেই থাকি। আর এছাড়াও আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত যে ইতিহাসটা যদি তুমি শোনো, মানে অনেকটাই মানে ট্রমার মধ্যে পড়ে যাবা। যাই হোক, এইসব তোমাদেরকে আমি আস্তে আস্তে খুলে বলবো, কিন্তু একটু সময় নিয়ে, ঠিক আছে? যখন মানে চ্যানেলটা আরো বড় হবে তখন।
যাই হোক, আর আমি মা বাবার সাথেই থাকি, আর ভিডিও বানানোর জন্যই আমাকে মানে হচ্ছে একটু দূরে দূরে রুমটা নেওয়া লাগছিল এই আর কি। যেহেতু তোমরা জানো অনেক মা বাবাই আছে ব্যাকডেটেড, মানে হচ্ছে ওইরকমই আর কি আমার মা বাবা পড়ছে আর কি। এর জন্য যতই হোক আমি আমার মা বাবাকে মানে ওই জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে পারিনি, কেননা আমার মা বাবা যেখানে থাকেন সেখানে আমার মা বাবা প্রায় হচ্ছে 20 বছরের উপরে বলতে গেলে, হ্যাঁ, সেখানে স্টে করতেছে আর কি। আর সেই জন্যই আমাকে ভিডিও মেকিং এর জন্য একটু আলাদা থাকা লাগছে, কিন্তু খুব শীঘ্রই আমি আমার মা বাবাকে নিয়ে অন্য একটি জায়গায় শিফট হতে যাচ্ছি। এর জন্য আমার আরো 4-5 মাসের সময়ের প্রয়োজন হবে, বলতে পারো এই বছরটি আর কি লেগে যাবে। কিন্তু তারপরও হয়তোবা কিছু বাধা বিপত্তি থাকবেই, এর জন্য হয়তোবা আমি টিউশনি বাদ দিয়ে ব্যাচ পড়াতে পারি, যেখানে মনে করো 9-10 এর ফিজিক্স, কেমিস্ট্রি আর জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ পড়াবো, আর হচ্ছে ইন্টারে কেমিস্ট্রি ও ফিজিক্সের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার পড়াবো। এতে করে আমাকে আর 6-7 ঘন্টা সময় দেওয়া লাগবে না। আর আমার টার্গেট থাকবে হচ্ছে সামনের বছরের মধ্যে আমার মানে হচ্ছে অনার্স লাইফটা শেষ করার, যাতে আমি ইউটিউব ক্যারিয়ারে আরো সুন্দরভাবে ফোকাস করতে পারি। আর আজ না হোক কাল আমি তো ইউটিউব কাঁপাবো, সেটা অন্তত তোমরা মনে রেখো। আর বিগত 20 বছরে আমার মা বাবা যেটা করতে পারেনি সেটা আমি পরবর্তী 2-3 বছরের মধ্যেই করে দেখাবো, দেখি আমাকে কে আটকায় আল্লাহ ছাড়া। আর বিগত 5-6 বছরের মধ্যে নিজেকে এমন পর্যায়ে রাখবো সেটা তোমরা নিজের চোখেই দেখতে পারবে। আর তোমরা এখন যেখান থেকে ভিডিওটা দেখো না কেন, তোমরা অবশ্যই কিছু হোক বা না হোক টাকা কামাবা ভাই। এই পৃথিবীতে টাকার উপর আর কোনো কিছুই নেই, আর অবশ্যই সেটা হালাল ভাবে, আবার হারাম ভাবে উপার্জন করা যাবে না কিন্তু, তাহলে কিন্তু আবার টাকা থাকবে কিন্তু সুখ থাকবে না কপালে। আর এছাড়াও আশা করি তোমাদের ঈদের দিনগুলো অনেক ভালোভাবেই কাটছে। আর অবশ্যই তোমরা নিরাপদভাবে যাতায়াত করবে, কখনোই রিস্ক নেবা না, কারণ ভাই এটা একটা বাংলাদেশ, এখানে কোনো নিরাপত্তা নেই। ভেবে দেখো, যেখানে রামিসা হত্যা ও ধর্ষণের এত বড় ক্রাইম হওয়া সত্ত্বেও সরকার এত জঘন্য অপরাধীদের বিচার করতে দ্বিধাগ্রস্ত বোধ করে, সেখানে দিনে দুপুরে আমাদের চোখের সামনে যে ক্রাইমগুলো হয় সেগুলো তো পুলিশের কাছে কোনো কিছুই না। বলতে গেলে পুলিশই তাদেরকে উল্টো সাপোর্ট দেয়, আর সেই অপরাধীরাই হয়তোবা তাদের বেস্ট ফ্রেন্ড হয়। এর জন্য পুলিশের উপর আমার কোনো ট্রাস্ট নেই। আর আমার ইউটিউব চ্যানেলে যেহেতু মেয়ে অডিয়েন্স অনেক বেশি, তাই তোমাদেরকে বলবো তোমরা সবসময় সেফটি নিয়ে চলবে, কাইন্ড অফ ছুরি নিয়ে চলবে আর কি। আর যাদের ছোট বোন রয়েছে আর বয়সে অনেক কম, তাদেরকে অবশ্যই গাইড দিবে যেন হচ্ছে বাইরের কোনো অপরিচিত ব্যক্তি বা হচ্ছে কেউ যদি চকলেটের লোভ দেখায় যেন সেই দিকে পাত্তা না দেয়। আর বুঝতেই তো পারতেছো এই বাংলাদেশে পরিবার নিয়ে বাঁচতে গেলে অবশ্যই নিজের রেসপন্সিবিলিটি নিজেকেই নিতে হবে। যাই হোক, এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, এর জন্য আমি আসলে অনেক দুঃখিত। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালোই থাকো। আল্লাহ হাফেজ এন্ড টেক লাভ।